ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে নট ভোট নিয়ে অবিশ্বাস্য নাটকীয়তার পরও জামাত এখন কি করবে? দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষেই আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব শিগগিরই বিএনপিকে গিলে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিই। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন হয়েছে, নির্বাচনে কারচুপি হয়নি, কিন্তু ফলাফল গণনায় ভয়াবহ কারচুপি হয়েছে এবং কারচুপি সত্ত্বেও বিএনপি জিতেছে, এইটাই সত্য। কারচুপি করে জামাতকে অনেক জায়গায় হারানো হয়েছে, কিন্তু ওগুলো বাদ দিলেও বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইটস ট্রু, এটা আপনাকে মানতে হবে। দিস ইজ রিয়ালিটি। তবে জনগণ জামাতকে ভোট দিয়েছে। আপনারা কি ব্যর্থ? না, ব্যর্থ না। আপনার আমার চোখের সামনে চারিদিকে তাকিয়ে দেখেন, জনগণ জামাতকে দুহাত ভরে দিয়েছে, কিন্তু এই রেজাল্টটা জামাত যথাযথভাবে ধরে রাখতে পারেনি। এবং বাংলাদেশের রাজনীতির একটা রিয়ালিটি যে জনগণ সমর্থন করলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। প্রশাসন, ডিপ স্টেট, অনেক হিসাব নিকাশ আছে। 2008 সালে আমরা বিএনপির কান্না দেখেছিলাম যে কিভাবে ডিসি অফিস থেকে অতি সূক্ষ্ম রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণ ভোট দিয়েছে, কিন্তু ফলাফল কারচুপির মাধ্যমে বিএনপি এবং জামাতকে হারিয়ে দেওয়া হয়েছিল, অল্প কিছু আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটাই ঘটেছে। এখন বিএনপি সরকার গঠন করবে, এটাই সত্য। এবং ফলাফল রিগিং বা এগুলো নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হলেও এই ফলাফল জামাত মেনে নিবে, এটাই সত্য। অতএব জামাতের শিবিরের লোকজন এই ফলাফল মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন এবং জামাতের যারা জিতেছে তারা সংসদে যাবে, শপথ নিবে এবং জামাত একটা কার্যকর বিরোধী দল হিসেবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করবে। ইটস ট্রু। এবং জামাত তার আত্মসমালোচনা করবে যে কোন কোন জায়গায় জামাতের ব্যর্থতা ছিল, ভুল ছিল। হ্যাঁ, এটা আমরাও পর্যালোচনা করব। জামাত চেষ্টা করেছে, কিন্তু ঘাটতি ছিল, কারণ আছে। আসলে একটা বিষয় আপনারা প্রথমে মনে রাখবেন যে রাজনীতি একটা ডার্টি গেম। সাহাবা ইকরামদের জীবনেও যদি পড়েন, অনেক অতি মুত্তাকি অথবা পরহেজগার সাহাবী যারা একটু বেশি তাসাউফ চর্চা করতেন, তারা ইচ্ছে করে রাজনীতি থেকে দূরে থাকতেন। যেখানে এই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগুলোর সাথে জড়িত থাকলে প্রকৃতপক্ষে ইমান হেফাজত কঠিন হয়ে যায়। আপনারা দেখেছেন সাহাবীদের মতো শ্রেষ্ঠ মানুষ দুই গ্রুপে যুদ্ধ করেছে, খেলাফত নিয়ে, ক্ষমতা নিয়ে কত দ্বন্দ্ব। এখন রাজনীতি এমন একটা নোংরা জিনিস। জামাত শিবির লোক, আপনার ভালো মানুষ, আপনার সৎ মানুষ, এবং এই সৎ মানুষকে জনগণ ভোট দিয়েছে, কিন্তু রাজনীতির খেলা যে এতটা অসৎ। জনগণ ভোট দিলেই যে যেটা যায় না, ডিপ স্টেট রাজি হওয়া লাগে, প্রশাসন রাজি হওয়া লাগে, ভোট নিরপেক্ষ হলে, শান্তিপূর্ণ হলেই যে আপনি জিততে পারবেন না, এই যে জালিয়াতি, এটা একজন রাজনীতিবিদের মাথায় ঢুকলে যে না, আমাকে তো ওইভাবে ক্ষমতায় আসতে হবে, ম্যানেজ করতে হবে। মানে উপরে উপরে বলেন জনগণের ভোট, ভিতরে 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 আপনি অন্য কিছু। এই ডার্টি গেমে সৎ লোকগুলো পরাজিত হয়েছে। আপনি দেখেন বিএনপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, জনগণের এই রায়কে অবশ্যই আমি রেসপেক্ট করব, কারণ যারাই ভোট দিক তারা জনগণ। সমাজের ভদ্র শিক্ষিত লোকজন সবাই জামাত ইসলামীকে ভোট দিয়েছে। আর বিএনপি করে কারা, একটু চেহারার দিকে তাকিয়ে দেখেন। কিন্তু তারপর যারাই হোক, তার ভোট, আমার ভোট, আপনার ভোট, সবাই সমান। উই রেসপেক্ট দেম। তারা হয়তো মেজরিটি, কিন্তু গণতন্ত্র যে একটা মূর্খের শাসন, এরিস্টটলের কথা যে সত্য, এটা তো এখন দেখছেন যে যোগ্য এবং সৎ লোক, ভালো মানুষ যাদেরকে চাইছে তারা ভোট দিলেও তারা হতে পারেনি। অনেক জায়গায় হতে পেরেছে, আবার অনেক জায়গায় পারেনি। তো দর্শক, এই রিয়ালিটি আপনাকে মানতে হবে। আবার আপনি এখান থেকে একদম দূরেও সরে যেতে পারবেন না। এখানে জামাত আপনাকে ধৈর্য ধরতে বলছে এবং কারচুপির যেসব প্রমাণ তারা তদন্ত করছে দলীয়ভাবে, এগুলো তারা বলবে, প্রেস কনফারেন্স করবে, সব করবে, ঠিক আছে। এগুলো আসলে এখন আর কিছু করার নেই। অনেকে আশা করেছিলেন যে না, এই যে ভোট কারচুপি বা এগুলোর বিরুদ্ধে একটা বিপ্লবের ডাক দিবে। না, এখানে রিয়ালিটি আসলে আমিরে জামাতের হাত পা অনেকটা বাধা ছিল, আর এখানে চাইলেও হটকারী কিছু করা যেত না। এবং ইলেকশনে যেভাবে জামাত যে পর্যন্ত এসেছে, যে বন্দোবস্তে এসেছে, তাতে যে পর্যায়ে এসে কারচুপি হয়েছে, এর বিরুদ্ধে আসলে জামাত অসহায়। বিএনপি জামাত মিলে 2018 সালে কিছু করতে পারেনি, আপনি এখন কি করবেন?
অতএব জামাত এই ফলাফল মেনে নিয়ে পার্লামেন্টে যাবে, এটাই হচ্ছে সত্য কথা। ফলাফল নিয়ে প্রশ্ন যাই থাকুক না কেন, ফলাফল নিয়ে প্রশ্ন তুলতে থাকবে, বাট পার্লামেন্টে যাবে। দ্যাট মিনস জামাত ফলাফলকে মেনে নিয়েছে। দেশ কোন দিকে যাবে, দ্যাট ইজ কোয়েশ্চেন। তবে আমার বিশ্বাস যে হ্যাঁ, বিএনপির চরিত্র কি এটা তো আপনি দেখেছেন, কি পরিমাণ চাঁদাবাজি তারা করেছে। তবে তারা যদি তাদের 5 আগস্ট পরবর্তী চরিত্র ধরে রাখে, তাহলে জনগণ তাদেরকে খুব শীঘ্রই লাল কার্ড দেখাবে। তবে তারেক রহমান যদি সত্যি নিজেকে সহ পুরো দলকে পরিবর্তন করতে চান, একটা নতুন বাংলাদেশ জাতি গঠনে কাজ করতে চান, তিনি তার দলের বেপরোয়া নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সংস্কার করেন। তবে এখানে একটা বিষয় বলি, বিএনপি যেভাবে মেজরিটি পেয়েছে তাতে গণভোট, জুলাই সনদ, এগুলো সংস্কার, এগুলো নিয়ে আমি আর মোটেও আশাবাদী নই। পুরনো বন্দোবস্তেই দেশ চলবে, তার জন্যই প্রস্তুতি নিন। তবে পলিটিক্যাল কালচার কিছুটা উন্নত হতে পারে, যেহেতু এখন প্রতিবাদের যুগ, মানুষ প্রতিবাদ করতে শিখেছে। ভিন্ন মতের উপর দমন চালিয়ে, নিপীড়ন চালিয়ে হয়তোবা টেকা যাবে না। অল্পের মধ্যেই, আগে হয়তোবা মানুষ 15-20 বছর পর জেগে উঠেছে, এখন যদি ভিন্ন মতের উপর নির্যাতন চালায়, রাজনৈতিক কারণে যদি নির্যাতন চালায়, দেখেন জামাত শিবিরের লোকজন তো আর এদেশে কোনো অন্যায় অপরাধ করে না বা করবে না। তাদের উপর নির্যাতন চালানোর একমাত্র গ্রাউন্ড হচ্ছে জাস্ট তারা ভিন্ন মত পোষণ করে, তারা একটা দল করে, তারা আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে। এইসব কারণে যদি আবার নির্যাতন চালায়, সেই পুরনো পথে তার হাঁটে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কয়েক মাসের মধ্যে টিকতে পারবে না সরকার, কারণ মানুষ প্রতিবাদ করতে শিখেছে। এটা হাসিনার আমল নয়, হাসিনা হয়ে উঠতে পারবে না আর কেউ। হ্যাঁ, হাসিনা হয়ে উঠতে পারবে না। আমার বিশ্বাস যে ভিন্ন মতের উপর নির্যাতন আসবে না। আবার জামাত শক্তিশালী বিরোধী দল মানে তাদের সরকারে কিন্তু প্রধান বিরোধী দল নেতা, ফুল মন্ত্রী মর্যাদা, এরকম আরো অনেক বিষয় আছে। এখানে যে চাইলেই যে আবার অনেক জায়গায় এমপি আছে, তাদের ওই এলাকায় একটা আধিপত্য থাকবে। এই ক্ষেত্রে সে আওয়ামী লীগের মতো যদি করতে চায়, এটা বিএনপির ডিজাস্টার বয়ে আনবে। তবে আমার বিশ্বাস যে সেরকম করবে না। তবে সংস্কার এগুলোও করবে না, জাস্ট কিছুটা ভদ্র আচরণ, কিছুটা লিবারেল, আওয়ামী লীগের চাইতে কিছুটা ভালো হবে, জাস্ট এতটুকু। আর দেশ চালাতে বিএনপি হিমশিম খাবে। অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, নতুন বাংলাদেশে মানুষের যে স্বপ্ন প্রত্যাশা, এগুলো কিছুদিনের মধ্যেই দেখবেন যে জনমত ঘুরে গেছে। তবে হ্যাঁ, জামাত এখানে কোঅপারেট করবে বলে আমি বিশ্বাস করি। দেশকে স্থিতিশীল করতে জামাত বিরোধী দল হিসেবে কার্যকরভাবে সহযোগিতা করবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। অতএব জাতি গঠনে সবাই মিলে জামাত সংসদের বাইরে এমন একটা রোল যাতে প্লে করতে পারে, যাতে দেশে মানুষের অধিকার রক্ষা হয়, মানবাধিকার রক্ষা হয়, রাজনৈতিক স্বাধীনতা রক্ষা হয়, আগের অবস্থানে বিএনপি ফিরে যেতে না পারে। জাস্ট এই চেষ্টা এখন থেকে চলবে। তবে হ্যাঁ, দেশটা ভালো চলুক, সবাই মিলে, বিরোধী দল, সরকারি দল, সবাই মিলে দেশটাকে ভালোভাবে এগিয়ে নেন, এটাই প্রত্যাশা। উল্টাপাল্টা করতে যাবেন, ডিজাস্টার হয়ে যাবে। তারেক রহমান ঢাকা 17 আসনে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় শেষ পর্যন্ত যে জিতে বেরিয়ে এসেছেন দাঁড়িপাল্লার সঙ্গে, তার সঙ্গে দাঁড়িপাল্লার একেবারে অপরিচিত ডাক্তার খালেদুজ্জামান নামের এক জামায়াত প্রার্থীর ভোটের পার্থক্য 4500-এর কম। কাজেই জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষেই আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব শিগগিরই বিএনপিকে গিলে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশে যারা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার বিষয়টি নিয়ে ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছিলেন এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইসলামপন্থীদের ব্যাপক বিকাশ ঘটবে, বাংলাদেশে অনেক কট্টরপন্থা গেড়ে বসবে, সেসব নিয়ে ভয় পাচ্ছিলেন এবং বিএনপিকে জামায়াতে ইসলামীর চাইতে একেবারে বিপরীতে অবস্থানরত একটি মধ্যপন্থী দল হিসেবে দেখে তাকে ভোট দিয়ে স্বস্তি পেতে চেয়েছেন, তারা যখন জামায়াতে ইসলামীর পরাজয় এবং বিএনপির জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখন এদের বিরাট একটা অংশ আসলে নির্বাচনের ফলাফলটাকে বিশ্লেষণ করে দেখছেন না। জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের রাজনীতিতে এই প্রেক্ষাপট সৃষ্টি করতে না পারত 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে, যার ফলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ছেড়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ছেড়েছে এবং এটা একেবারেই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নিজস্ব আন্দোলন ছিল। মে মাসে যখন তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ডেডলাইন দিয়ে সেই কার্যক্রম নিষিদ্ধ করে ছাড়ে এবং তারপর রাজনীতি থেকে, নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে ছাড়ে, এই পরিস্থিতিটা যদি তারা তৈরি করতে না পারতো, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত না করতে পারতো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করতে পারতো, আওয়ামী লীগকে ব্যালট থেকে বাদ দিতে না পারতো, তাহলে তারেক রহমান কি সত্যি দেশে ফিরতে পারতেন? তাহলে কি সত্যি বিএনপি একটা নির্বাচনের মাধ্যমে এত বড় জয় লাভ করতে পারতো? কাজেই জামায়াতে ইসলামী ছাড়া বিএনপির অস্তিত্বকে কল
কল্পনা করা যেমন বাংলাদেশের গত 2-2.5 দশকের রাজনীতি বিশ্লেষণ করলেও এক রকমের অসম্ভব, কিংবা বিএনপির জন্মলগ্ন থেকেই সেই রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে এক রকমের অসম্ভব। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের জামায়াতে ইসলামী স্বাধীনতার পর আবারও বাংলাদেশের রাজনীতিতে বৈধ দল হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল, সেটা যেমন সত্যি, তেমনি একেবারে 2001 সালের নির্বাচন থেকে যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে যে বিএনপির বরাবরের মূল নির্বাচনী এবং রাজপথের শক্তি হিসেবে কাজ করেছে জামায়াতে ইসলামী, এবং এ দফায়ও আসলে বিএনপিকে পথ পরিষ্কার করে দিয়ে ক্ষমতায় আনতে এক রকমের পুরো প্রস্তুত করে দিয়েছে জামায়াতে ইসলামী। এবং এর ফলে জামায়াতে ইসলামী যেই প্রেক্ষাপটটি তৈরি করতে পেরেছে, মানে আপাতত মনে হচ্ছে জামায়াতে ইসলামী হেরে গেছে, কিন্তু দেখুন জামায়াতে ইসলামী এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতেই জামায়াতে ইসলামী 74টি আসন পেয়েছে বিরোধী দল হিসেবে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই যে এত সংখ্যক আসন পেয়ে একটা বিরোধী দল গঠন করা, সেটাও কিন্তু সবসময় ঘটেনি। 2001 সালে যখন জামায়াতে ইসলামী, বিএনপি সহ 4 দলীয় যে জোট, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ 62টির মতো আসন পেয়েছিল। আর 2008 সালে যখন জামায়াতে ইসলামী, বিএনপির 4 দলীয় জোটকে পরাজিত করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে, তখন জামায়াত বিএনপির জোট 30টির মতো আসন পেয়েছিল সংসদে। সেখানে চিন্তা করে দেখেন যে 74টি আসন এরই মধ্যে নিশ্চিত, আমি দেখতে পাচ্ছি সর্বশেষ খবরে আমার দেশ পত্রিকায়। তাহলে এই যে এত শক্তিশালী একটা বিরোধী দল, তাকে কি করে বিএনপি একরকমের ইগনোর করবে বা বিএনপি আসলে এড়িয়ে চলবে? তারেক রহমান এই হিসাবটা পরিষ্কার বোঝেন। এই যে যারা জামায়াত বিরোধিতার জেরে গিয়ে বিএনপিকে দলে দলে ভোট দেওয়া উচিত, এই প্রচারণাটা অন্তত নির্বাচনের শেষ 2 সপ্তাহ জোরদার ভাবে করেছেন, তাদেরকে একরকমের স্বস্তি দিতে, উস্কে দিতে জামায়াতে ইসলামী বিরোধী রাজনীতি ব্যাপকভাবে বিএনপি করেছে 2024-এর আগস্টের পর থেকে, বিশেষভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে। যে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী দল, জামায়াতে কি ভূমিকা ছিল 1971 সালে সেটা সবাই মনে রেখেছে, এমনকি তারেক রহমান সে কথা বলেছেন। মনে রাখবেন, এই প্রেক্ষাপটটা না করলে, তৈরি করলে বিএনপি এবং জামায়াতের এই নির্বাচন এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারতো না কিছুতেই। এবং জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির যে কত তফাৎ, সেটা বোঝাতে তারেক রহমান সর্বশেষ যে স্বস্তিটা দিয়েছেন সেটা হচ্ছে নির্বাচনের কদিন মাত্র আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ওই যে জামায়াত যে বলছে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন, সেটা বিএনপি করতে চায় না, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, সে ব্যাপারে তারেক রহমান বিশ্বাসী। কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যে ঘটনা ঘটেছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ভোটের দিন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শেষে যখন তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন তারা সরকার গঠন করলে আন্দোলনরত সকল দলকে নিয়েই কম বেশি একসাথে পথ চলতে চান তারা। কারণ তারেক রহমান জানেন এরকম শক্তিশালী একটি বিরোধী দলের পজিশনে জামায়াতে ইসলামীকে, জাতীয় নাগরিক পার্টিকে রেখে, যারা কিনা আসলে এই মসনাদ তৈরি করে দিয়েছে তারেক রহমানের জন্য, সেই বিরোধী দলে তাদেরকে ক্ষমতার ভাগাভাগি থেকে দূরে সরিয়ে রেখে কিছুতেই একটা স্থিতিশীল সরকার উপহার দেওয়া সম্ভব হবে না তারেক রহমানের পক্ষে। কাজেই ভোটের শেষ কদিনে বিএনপি আর জামায়াত খুব আলাদা, এটা প্রকাশ করে তারেক রহমান এবং বিএনপির ভোট বেড়েছে বটে, তারা একরকমের বিজয় নিয়ে এসেছেন বটে, কিন্তু একটা বিরাট শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান প্রকৃতপক্ষে এই ভোটের মাধ্যমে ঘটেছে জামায়াতে ইসলামীর। দেখেন, জামায়াতে ইসলামীর যখন আপনি 20 জন নেতার নাম এখনো, এই যে 2024-এর আগস্টের পর থেকে আমরা এত এত নেতা চিনলাম জামায়াতে ইসলামীর, তবু বলতে পারবেন না, এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে পর্যন্ত আমরা যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি পর্যবেক্ষণ করেছি, সাংবাদিকতা করেছি, তাকে পর্যন্ত আমরা আসলে একেবারে চেহারা নাম মিলিয়ে চিনতাম না। গোলাম পারোয়ার, সৈয়দ মোহাম্মদ তাহির, এদের কথা তো বাদই দিলাম। সেই জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে বিপুল পরিমাণ ভোট পেয়ে 74টি আসন জয়লাভ করেছে। আর বিএনপির এক্ষুনি যদি আপনিও মনে করতে চান, আপনার শৈশব থেকে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এমন ব্যক্তিদের অন্তত 50 জনের নাম আপনি, এই যে খালেদা জিয়া পরবর্তী বিএনপি এবং বিএনপির একরকমের একটা দীর্ঘ সময়, 20 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় নাই, তারপরেও আপনি এ ধরনের একের পর এক তারকা নেতাদের কথা মনে করতে পারবেন, যাদের অনেকে তারকা হয়েছেন এমনকি ছাত্র দল সময় থেকে। তাহলে ভাবেন, এমন একটা দলকে যখন একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে জামায়াতে ইসলামী, তখন জামায়াতে ইসলামী জানে এই নির্বাচনের মাধ্যমে তারা দুটো পরিষ্কার অর্জন করেছে। এক,
আওয়ামী লীগের রাজনীতিকে নির্বাচনের বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে তারা একটা এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আমেজ ক্রিয়েট করতে পেরেছে, সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশে, যে বাংলাদেশে দলে দলে লোক অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গিয়ে ভোট দিয়েছে জামায়াতে ইসলামীর 2-2.5 দশকের জোট সঙ্গী এবং জামায়াতে ইসলামীর রাজনীতিকে বাংলাদেশের রাজনীতিতে বৈধতা দেওয়া, স্বীকৃতি দেওয়া দল বিএনপিকে। আর জামায়াতে ইসলামীর আরেকটা যেটা বড় লাভ হয়েছে সেটা হচ্ছে তারা যে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, যেটা তারা গত 15-20 বছর ধরে বাংলাদেশের ঘরে ঘরে নিয়ে গেছে, নারী কর্মীদের মাধ্যমে, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পরিবারগুলোর অংশ যে হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, সেই ব্যবস্থাটিকে, সেই রাজনীতিটাকে তারা যে ভোটের ফলাফলে একরকমের বদলে নিয়ে, ট্রান্সলেট করে তারা ব্যালট বাক্সে ভরে সংসদে যাওয়ার বিপুল পরিমাণ আসন নিয়ে ব্যবস্থা করতে পেরেছে, এটাতে পরিষ্কার হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী ফোর্স হিসেবে, শক্তি হিসেবে থাকতে এসেছে। এবং এই যে জামায়াতে ইসলামীর রাজনীতিকে এদের ভোট নাই, ভোট নাই, এই রবি তো শুনেছেন 2024-এর আগস্টের পর থেকেও এত বড় একটা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরেও 5-5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একের পর এক মানে ল্যান্ডস্লাইড, ভূমিধস বিজয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন পাবার পরেও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যে বলে এসেছেন এদের ভোট নাই, ভোট নাই, এখনো যদি তারা চোখ বন্ধ করে থাকেন, জামায়াতে ইসলামী জানে তাদের অসুবিধা নাই, 1 বছর পরে তারা নির্বাচন আদায় করে নিক। যদি বিএনপি তাদের থেকে দূরে সরে যায়, তাদের কথা না শুনে, তাদের সঙ্গে মৈত্রী বজায় রাখতে না পারে, কিংবা 5 বছর পর যদি বাংলাদেশে পুরো মেয়াদ শেষ করেও বিএনপি জামায়াত আবারও নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হয়, জামায়াত জানে এরপর তারা সরকার গঠনের দিকে দৃষ্টি দিতে পারবে। দেখেন, জামায়াতে ইসলামীর ভোট নাই, ভোট নাই এই রব যখন বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ক্রমাগত তুলে গেছেন, তখন শুধু যে ঢাকা 8-এ মির্জা আব্বাসের মতো বিএনপির তারকা বর্ষিয়ান নেতা নাসির উদ্দিন পাটোয়ারির কাছে 5000-এর ভোটে জয়লাভ করেছেন তাই নয়, তারেক রহমান ঢাকা 17 আসনে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় শেষ পর্যন্ত যে জিতে বেরিয়ে এসেছেন দাঁড়িপাল্লার সঙ্গে, তার সঙ্গে দাঁড়িপাল্লার একেবারে অপরিচিত ডাক্তার খালেদুজ্জামান নামের এক জামায়াত প্রার্থীর ভোটের পার্থক্য 4500-এর কম। কাজেই জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষেই আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব শিগগিরই বিএনপিকে গিলে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব। দেখেন, যদি এলাকা ওয়ারিও বিশ্লেষণ করেন তখন দেখবেন যে জামায়াতে ইসলামীকে গত 1.5-2 দশক ধরে যেসব এলাকায় অত্যন্ত শক্তিশালী বলে মনে হয়েছে, সেসব এলাকায়, যেসব এলাকায় তারা 2013-14 সালে যুদ্ধাপরাধীর বিচারের সময় ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল, একরকমের বিচ্ছিন্ন করে ফেলেছিল ওই অঞ্চলগুলোকে, সেই অঞ্চলগুলোতে জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে ভোটে পরিবর্তন করতে পেরেছে তাদের প্রতি সমর্থনকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলের সিংহভাগ আসনে যখন বিএনপি জয়লাভ করেছে, তখন দেখা যাচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর, উত্তরাঞ্চল জুড়েই ভালো করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। এই হিসাবগুলো করলেও, মানে মানচিত্র ধরে কোন এলাকাগুলো জামায়াতে ইসলামী আসলে তাদের ঘাঁটিতে পরিণত করছে সেটা যদি চিহ্নিত করেন, তখন অবাক হয়ে ভাববেন যে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে জামায়াতে ইসলামী এমন সুস্পষ্ট ঘাঁটি, ভোটের ঘাঁটি তাদের জন্য কখন তৈরি করতে পারলো। মামুনুল হক ঢাকা 15-তে হেরেছেন, সেটাকে বিরাট বিজয় হিসেবে, বিএনপির বিরাট বিজয় এবং বাংলাদেশের একটা মানে যারা ইসলাম পন্থার রাজনীতির মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চান না তাদের একটা বিরাট বিজয় হিসেবে দেখছেন অনেক অনেক ভোটার, অনেক বিশ্লেষক। কিন্তু মনে রাখতে হবে, মামুনুল হক প্রথম আলোতে একাধিক সাক্ষাৎকার দিয়ে, যেই সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতি বুঝতে, যেখানে তিনি বলেছেন বিএনপিকে সবসময় ইসলামপন্থীদের আনুকূল্য নিয়ে চলতে হবে, সেই সাক্ষাৎকারে মামুনুল হক স্পষ্ট জানিয়েছিলেন যে বিএনপি মোহাম্মদপুর, লালবাগ কিংবা বাগেরহাট যে কোনো আসনে তাকে সমর্থন দিতে প্রস্তুত এবং ভীষণভাবে আগ্রহী, কিন্তু তিনি বরং ইসলামপন্থী রাজনীতিকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর সঙ্গে যেতে চান। এই মামুনুল হক কি বিএনপির রাজনীতিকে প্রভাবিত করতে পারবেন না? মানে বিএনপির রাজনীতি কি মামুনুল হকের রাজনীতি থেকে সত্যি এত আলাদা? মামুনুল হককে পুত্রবৎ স্নেহ করতেন খালেদা জিয়া এবং
5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট খালেদা জিয়া প্রথম যে রাজনৈতিক নেতার সঙ্গে হাসপাতালে দেখা করেন তিনি ছিলেন মামুনুল হক, এবং এই মামুনুল হক খালেদা জিয়ার মৃত্যুর পর তার খাটিয়ায় গিয়ে কাঁধ দিয়েছিলেন। কারণ বিএনপির সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে তার পিতা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের যে দীর্ঘ সম্পর্ক, মানে 4 দলীয় জোটে তো ইসলামী ঐক্য জোটের নেতা আল্লামা শাইখুল আজিজুল হক এই মামুনুল হকের পিতাও ছিলেন। কাজেই এই ঐক্যগুলোর কথা মনে করলে বা বিএনপি এবং জামায়াতের রাজনীতি, বিএনপির সঙ্গে ইসলামপন্থীদের রাজনীতির ঘনিষ্ঠতার কথা মনে করলে, এই দুই অংশ একে অপরকে শক্তি না যোগালে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা থাকা কতটুকু সম্ভব সেসব মনে রাখলে বুঝতে অসুবিধা হয় না কেন তারেক রহমান এখন বলছেন আন্দোলনের সব দলকে নিয়েই সরকার গঠন করবেন তিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে বলে দিয়েছেন জুলাই সনদে তারা যা যা সই করেছেন সবকিছুকে অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবেন। কারণ না হলে তারা জানেন সংসদে জামায়াতে ইসলামীকে সামলে, রাজপথে জামায়াতে ইসলামী এবং ইসলামপন্থী আন্দোলনকে সামলে বিএনপির পক্ষে ক্ষমতায় থাকা, টিকে থাকা অসম্ভব। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।